ভূমিকম্পে শুধু রাজধানীর হাসপাতালেই চিকিৎসা নিতে আসে 2 শতাধিক মানুষ, যাদের মধ্যে গুরুতর 36 জন এখনও ভর্তি আছেন। আহতদের মধ্যে বেশিরভাগই আতঙ্কে দৌড়ঝাঁপ করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন। চিকিৎসকেরা বলছেন ভূমিকম্পে আহতদের বাড়তি চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজামিয়া এবং উত্তরা থেকে আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে প্রথমেই চলে যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজামিয়ার কাছে। জনাব বদরুদ্দোজামিয়া, যেটি জানতে চাই আপনার কাছে যে আফটার শক কি আরও হতে পারে কিনা, মাত্রা কি শুক্রবারের চেয়েও বেশি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন যে মেইন শক, আফটার শক, ফর শক, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভিতরে আসলে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এইটা আমাদের আর্থকোয়েক সম্বন্ধে না জানার কারণেই। তো আমরা যদি গতকালের যে আর্থকোয়েক 5.7 যেটা রিক্টার স্কেলে আমরা যেটা বলছি, সেটা যদি মেইন শক হয়ে থাকে, এরপরে কয়েকদিন ধরে আসলে এইরকম এই মাত্রার চেয়ে কম মাত্রার কিছু ভূমিকম্প হবে, সেইগুলোকে আমরা আফটার শক বলছি। এটা কয়েকদিন, ইভেন কয়েক সপ্তাহ জুড়েও হতে পারে। এবং আপনারা আজকে দেখেছেন যে চারটায়, মোট টোটাল 4টা আফটার শক আমি আজকের রেকর্ডে দেখলাম। সেটা কিন্তু সবটাই আপনার এই মাধবদী এবং পলাশ, ঘোড়াশাল, বাড্ডা সবগুলোই কিন্তু আপনার শীতলক্ষ্যা রিভারের অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তো এইটা আসলে ইন্ডিকেট করতেছে এই মেইন আর্থকোয়েকের ফলে মানে সেম টেকটনিক প্লেটস, সেম প্লেস থেকে আসলে আমরা এই আফটারশকগুলো পাচ্ছি আসলে। জি, হ্যাঁ, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদের কাছে। জনাব আক্তার মাহমুদ, যেটি জানতে চাই, 6 মাত্রার কাছাকাছি ভূমিকম্প হলে রাজধানীর অবস্থা কি হতে পারে, সেটা কি ধারণা করা যায়? না, ধারণা করা যায় না। তবে একটা অনুমান করা যায় যে এটা হচ্ছে সিডিএমপি প্রজেক্টে বছর কয়েক আগে যখন কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টটা হলো, ওই সময়টাতে একটা ধারণা দেয়া হয়েছিল যে এই ঢাকা শহরে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এখানে প্রায় 72,000 দালান কোঠা ভেঙে পড়বে, এরকম একটা ধারণা দেয়া হয়েছিল। এটারও কিন্তু একটা বেসিস আছে। আমার সামনে একজন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ আছেন, তাদেরই অনেকদিন ধরে ওনারা বলছিলেন যে বাংলাদেশ যেই অঞ্চলে অবস্থিত, এখানে বেশ কয়েকটি ফল্ট লাইন আছে এবং এখানে যে পরিমাণ এনার্জি সঞ্চিত হচ্ছে, তাতে করে এই মাত্রার একটি ভূমিকম্প হতে পারে। এখন 5.7-এর যে ভূমিকম্পটা গতকাল আমরা দেখলাম, তাতে করে আমাদের মধ্যে যেই আতঙ্ক সৃষ্টি হলো এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করলাম, এবং এর মধ্যে বেশ কয়েকজন মানুষও মারা গেছে। তো তাতে করে আপনি একটু চিন্তা করে দেখেন যে ঢাকা শহরে যদি মানে 100-150 বিল্ডিং যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে এখানে উদ্ধার তৎপরতা চালানোর মতো অবস্থা এখানে থাকবে না। আর আমাদের এই ভূমিকম্প নিয়ে আমরা দেখেছি যে আমাদের যে পাবলিক এজেন্সিগুলো আছে, অর্থাৎ দায়িত্বশীল যে সকল সংস্থাগুলো আছে, তারাও অনেক সময় এ সম্পর্কে ওয়াকিবহাল না। আমি একটা উদাহরণ দিতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছিল এই ভূমিকম্প হলে তার পরবর্তীতে কি করণীয় এই বিষয়ে। কিন্তু এই প্ল্যানটা তৈরি করার বছর 3-4 পরেই আমরা আরেকটা সার্ভে করেছিলাম, তাদের যে সকল লোকবল আছে তারা এই প্ল্যান সম্পর্কে কি জানে। তা আমরা লক্ষ্য করলাম যে তারা এরকম একটি প্ল্যান হয়েছে এটাই তারা জানে না। তো সুতরাং এখানে স্বাস্থ্য বিভাগ আছে, সিটি কর্পোরেশন আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো আছে এবং অন্যান্য যে ফায়ার ব্রিগেড আছে, যে সংস্থাগুলো আছে, এটা কোনোভাবেই তাদের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে এটাকে সামাল দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি যেটা মানে বলবো সেটি হচ্ছে নগরের মানে ভূমিকম্প সহিষ্ণু যে মানে সহ্য করতে পারবে এমন ডিজাইনের বাড়িঘরই তৈরি করা প্রয়োজন। সেখানে আমাদের যে সংস্থাগুলো আছে। জনাব আক্তার মাহমুদ, আসবো আপনার কাছে। আবারও চলে যেতে চাই জনাব বদরুদ্দোজামিয়ার কাছে। উৎপত্তি স্থল বাড্ডা ও নরসিংদী, এটা কি বাংলাদেশের ঝুঁকির লক্ষণ? অ্যাকচুয়ালি আপনারা ওই শীতলক্ষ্যা রিভারটা যদি ফলো করেন, এটা লিনিয়ার ট্রেন্ড আছে এখানে, এবং এই শীতলক্ষ্যা রিভারে কিন্তু ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেটের জাংশন বলা হচ্ছে আর কি। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান প্লেট নর্থ
নর্থ ইস্ট এবং নর্থের দিকে কিন্তু সাবড্রাক্ট করতেছে আসলে। নর্থের দিকে শিলং প্ল্যাটু, এখানে কনভার্জেন্স প্লেট যেমনভাবে কাজ করে সেভাবে কাজ করছে, কিন্তু ইস্ট সাইডে বার্মিজ সাবপ্লেটে কিন্তু ইন্ডিয়ান প্লেটটা ঢুকে যাচ্ছে আর কি, বা এখানে সাবডাক্ট করতেছে, যার কারণে এখানে হিউজ স্ট্রেস সৃষ্টি হচ্ছে। যার কারণে আমরা বলতেছি এই রিজিয়নটা, বিশেষ করে ইন্ডো বার্মিজ রেঞ্জ, এই জায়গাটা, এটাকে আসলে হাইলি টেকটনিক অ্যাক্টিভ জোন। এখানে দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি, যার কারণে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এখানে লকড আপ আছে। এই লকড আপ এনার্জি যে কোনো সময় কিন্তু এই এখান থেকে রিলিজ হবে, যার কারণে ভূমিকম্প হবে বা আর্থকোয়াক হবে আর কি। যার একটা আমরা দেখলাম গতকাল 5.7 মাত্রা, এটা কিন্তু মডারেট আর্থকোয়াক, ইজ নট মানে মানে স্ট্রং আর্থকোয়াক। এই মডারেট আর্থকোয়াকের ফলে আমরা যে ইফেক্টটা দেখলাম এটা হিউজ। কারণটা হলো বাংলাদেশ, আপনারা জানেন যে একটা ডেল্টাইক রিজিয়ন, এখানে মূলত সফট সেডিমেন্টারি বা পাললিক শিলা দ্বারা গঠিত। এখানে যখন 5.7 মাত্রার মডারেট আর্থকোয়েকটা হয়েছে, তার এনার্জি রিলিজ হয়ে যে বিভিন্ন ওয়েভ আকারে আসতেছে, আসারটা স্লো মোশনে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্প্লিটিউড হাই হয়ে গেছে, যার কারণে ঝাঁকুনিটা আমরা বেশি খেয়েছি। আর ইফেক্টটা আরেকটা কারণে হয়েছে, যেহেতু ঢাকা শহরের কাছাকাছি, ঢাকা যে আনপ্লান্ড একটা আনরেগুলেটেড সিটি, এখানে অনেক বিল্ডিং করা হয়েছে, ম্যাক্সিমাম বিল্ডিং কোড মেনে করা হয়নি। আবার বিল্ডিং কোড যেটা আমরা বানাইছি সেখানেও কিছু ফল্ট আছে। সব কিছু মিলে আসলে আমাদের ইফেক্টটা হিউজ ইফেক্ট আর কি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব আখতার মাহমুদের কাছে। জনাব আখতার মাহমুদ, শুধু ঢাকা নয়, সারা দেশের অবকাঠামোই কি অপরিকল্পিতভাবে গড়ে উঠছে? দেখেন, ঢাকা শহর নিয়ে সবচাইতে বেশি কথা হয় এবং এখানে সরকারি সংস্থা সবগুলো এখানে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ঢাকা শহরের এখানে যে অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার যে মাত্রা, একটু আগে আপনারা শুনলেন এবং আমরা এটা প্রায়শ বলি যে ঢাকা শহরে প্রায় 90% বাড়ি কোনো না কোনো ভাবে বিল্ডিং কোডের ব্যত্যয় করেছে। ইমারত নির্মাণ বিধিমালার যে ক্লজ গুলো আছে তার সাথে কোনো না কোনো ভাবে তারা ব্যত্যয় করে তৈরি হয়েছে। তো এখানে ভবনগুলো যেভাবে তৈরি হয়েছে তাতে করে অনেক ধরনের ঝুঁকি কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। তো এখান থেকে আমাদের মানে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, এটা মানে অনেক বেশি ভাববার বিষয়। এখন একটা কথা আমরা প্রায়শ বলি, সেটা হচ্ছে যে রেট্রোফিট করা, অর্থাৎ প্রত্যেকটা এলাকাকে, প্রত্যেকটা বিল্ডিংকে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করে তার যে ঝুঁকির জায়গাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে রেট্রোফিট করা, যেটা রেট্রোফিট করার যোগ্য। কিন্তু যেটা যোগ্য না, যেটা একেবারে বেশি ঝুঁকিপূর্ণ, সেটাকে ভেঙে ফেলা ছাড়া কোনো গতি নাই যদি আপনি শহরকে নিরাপদ নগর তৈরি করতে চান। একটি কথা আমি উদাহরণ বলে রাখি, 2010 সালে চিলিতে এবং হাইতিতে প্রায় একই সময় 1 মাসের ব্যবধানে দুটো ভূমিকম্প হয়। একটি হয় 7.5, আর একটা হচ্ছে 7 মাত্রার স্কেলের ভূমিকম্প। হাইতিতে একই সাথে প্রায় 2.5 লক্ষ লোক মারা যায়, অন্যদিকে চিলিতে মারা যায় মাত্র 526 জন। এটার মূল কারণটা ছিল 1960-তে আরেকটি ভূমিকম্প হয়েছিল চিলিতে, তারপরে তারা বিল্ডিং কোড তৈরি করে এবং পুরোটা সময় জুড়ে তারা ওই স্ট্রিক্টলি ওই বিল্ডিং কোডটা ফলো করেছে। এবং আপনি জানেন চিলিতে একটা সময় মিলিটারি রেজিমও ছিল, এবং এই কারণেই তাদের ক্ষয়ক্ষতির মাত্রাটা অনেক কম হয়েছে, অনেক কমে গিয়েছিল। জনাব আখতার মাহমুদ, আমাদের সাথেই থাকুন, আবারও যাব জনাব বদরুদ্দোজা মিয়ার কাছে। জাপানে তো আমরা দেখি যে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়, সেখানকার মানুষ ভয় পায় না কেন? অথচ গতকাল থেকে আজকে যদি আমরা দেখি, দেশবাসী কিন্তু চরম আতঙ্কে রয়েছে। জি, আমি জাপানে ছিলাম 5 বছর, আমার পিএইচডি পোস্টডক ওখানে। আমি ওখানে দেখেছি জাপানিজ লোকজনরা এই ধরনের ভূমিকম্প এভরিডে ফেস করে, 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প অলমোস্ট এভরিডে। কিন্তু তারা কিন্তু প্যানিক হয় না, কারণ তাদেরকে চাইল্ডহুড থেকে কিন্তু তাদেরকে এই আর্থকোয়েক সম্বন্ধে জানানো হয়, আর্থ সায়েন্স সম্বন্ধে তারা পড়ে, জিওলজি বা জিও সায়েন্স সম্বন্ধে তাদের ধারণা থাকে আর কি। এবং তারা জানে যে ভূমিকম্প হওয়ার আগে কি করতে হবে, ডিউরিং আর্থকোয়েক কি করতে হবে, আফটার আর্থকোয়েক কি করতে হবে, এটা তারা জানে। কিন্তু আমাদের এখানে আমরা আসলে ভূমিকম্প বিষয়ে খুবই কম জানি। আমাদের এডুকেশন কারিকুলামেও খুব একটা নাই, শুধু আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম থেকে শুরু হয়। তো আমার সাজেশন হবে আমাদের স্কুল লেভেল থেকে বাচ্চাদেরকে এই ভূমিকম্প সচেতন করে তুলতে হবে, কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, ড্রিল করতে হবে বিভিন্ন ওয়ার্ক প্লেস, স্কুল, ইউনিভার্সিটি, সব জায়গাতেই। এবং এবং আসলে ভূমিকম্প ঠেকানোর কোনো উপায় নেই, আমরা ঠেকাইতে পারবো না, কিন্তু ভূমিকম্পর ইফেক্ট যেটা হবে সেটা আমরা রিডিউস করতে পারবো, রিস্ক যেটা আছে সেটা রিডিউস করা যাবে হয়তো বা।
জি, বুঝতে পেরেছি আপনার বক্তব্য স্পষ্ট। ছোট্ট করে একটু জনাব আখতার মাহমুদের কাছে জানতে চাইবো যে ভূমিকম্প থেকে পুরান ঢাকাকে কিভাবে নিরাপদ করা সম্ভব? যেভাবে তৈরি হয়েছে আপনি এই মুহূর্তে খুব বেশি কিছু করতে পারবেন না। এই ঝুঁকিটা সামান্য কিছু হয়তো হ্রাস করতে পারবেন, যেটা আমি একটু আগে বলছিলাম। একটা প্র্যাকটিস আছে জাপানে, ওরা অনেক এই রেট্রোফিটের কাজ করে। জাপানে কি 3টা ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের 3টা ইউনিভার্সিটির কিছুদিন আগেও একটা গবেষণা কাজ শেষ হয়েছে, আমরা শেষ করেছি। সেখানে আমরা কমিউনিটি লেভেলেও সার্ভে করে দেখেছি যে সকল ঝুঁকিপূর্ণ ঘর মানে দালান আছে সেগুলোকে রেট্রোফিট করা ছাড়া কোনো উপায় নাই, অর্থাৎ দৃঢ়করণ করা। এখন দৃঢ়করণ করতে হলে এখানে যারা প্লটের ওনার আছে, বিল্ডিং এর মালিক আছে, তারাও মানে সহযোগিতা করতে হবে, এবং পাবলিক এজেন্সি হিসাবে রাজুককে ওখানে মানে ভূমিকা পালন করতে হবে। জি, বুঝতে পেরেছি। জনাব আখতার মাহমুদ এবং জনাব বদরুদ্দোজা মিয়া, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।